হ্যালো এভরিওয়ান, আজকে আমরা প্রথমে অ্যাজ ইউ লাইক ইটের সামারি ক্যারেক্টার লিস্ট এগুলো জেনে নেবো এবং কিছু কি ফ্যাক্টর যেগুলো তোমাদেরকে জানতে হবে। তারপরে আমি যথারীতি এটা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আসবো। আর টেক্সটটা দেখো, অ্যাজ ইউ লাইক ইট শেক্সপিয়ারের ওয়ান অফ বলতে পারো একটা মাস্টারপিস, ওয়ান অফ দ্য মাস্টারপিস, ঠিক আছে, ইন লিটারেচার। তো অ্যাজ ইউ লাইক ইটটা কবে লেখা হয়েছিল মোটামুটি একটা আনুমানিক বলতে পারো, এমন কিছু যে প্রুভড নয়। ইন বিটুইন 1598 থেকে 1600-র মধ্যে লেখা হয়েছিল এবং এটা পাবলিশ হয়েছিল 1623-এ, ঠিক আছে, 1623-এ। এবং এই অ্যাজ ইউ লাইক ইটে একটা বিখ্যাত উক্তি রয়েছে, 5টা অ্যাক্টের একটা তোমার এটা একটা নাটক। তো এখানে একটা বিখ্যাত উক্তি রয়েছে, অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, অর্থাৎ মানে গোটা পৃথিবীটা একটা রঙ্গভূমি এবং আমরা এখানকার যে আমরা মানুষজন, পশু পাখি, বিভিন্ন প্রাণী, বিভিন্ন প্রাণী তারা এই প্রত্যেক রঙ্গমঞ্চের এই মঞ্চটার অংশ, ঠিক আছে। আমরা এখানে যাত্রা করছি, ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা হচ্ছে যাত্রাপালা, এবং এই পৃথিবীটা, এবং আমরা এখানে যাত্রা করতে এসেছি। তো এই যে বিখ্যাত উক্তিটা মেবি অ্যাক্ট 2-তে রয়েছে, সিন 7 বা এরকম কিছু, ঠিক আছে। আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে যখন আসবো তখন বিস্তারিত এগুলো দেখে নেবো। কিছু যদি পয়েন্ট মিস হয় সেটাও তোমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে পেয়ে যাবে। আজকে একটা জেনারেল ধারণা দেবো যাতে করে টেক্সটটা ভালো লাগে। খুবই সুন্দর একটা টেক্সট, তোমরা অনেকেই গ্র্যাজুয়েশন লেভেলে পড়ে থাকবে, ঠিক আছে। তো এখানে ক্যারেক্টার লিস্ট, অ্যাজ ইউ লাইক ইটের ক্যারেক্টার লিস্টে প্রথমেই আমরা দু ভাগে ভাগ করে নেবো বোঝার জন্য। দুটো ফ্যামিলির কথা ইউজুয়ালি বলা হয়েছে। এছাড়াও যে তোমার ইউজার স্কোয়ার অর্থাৎ দখলদার যারা, তাদের কথা বলা হয়েছে। কিছু যে প্রজা, রাজভক্ত যারা ছিল তাদের কথাও আমরা পাবো। ওকে, তো প্রথমে আমরা তিনটে ছেলের কথা পাবো, তিনটে সন্তানের কথা পাবো। এরা হচ্ছেন অলিভার, জ্যাক, উচ্চারণটা অবভিয়াসলি জ্যাক করবে, জ্যাকুইজ বা অন্য কিছু প্রোনাউন্সিয়েশন করবেন না, ঠিক আছে। তো এটা অন্য কিছু প্রোনাউন্স করবে না, জ্যাক অরল্যান্ডো। তো অরল্যান্ডো হচ্ছে গল্পের হিরো, অরল্যান্ডো, ঠিক আছে। এবং এই অলিভার হচ্ছে বড় ভাই, এ হচ্ছে তোমার মধ্যম, এ হচ্ছে ছোট, ঠিক আছে। তো এরা হচ্ছে স্যার রোল্যান্ড ডি বয়েজের সন্তান, স্যার রোল্যান্ড ডি বয়েজ, তিনি মৃত, ঠিক আছে। এবং আমরা গল্পের নাটকটা শুরুতেই পাবো এই অরল্যান্ডো অ্যাডামের সঙ্গে। অ্যাডাম হচ্ছে তার সার্ভেন্ট, অ্যাকচুয়ালি অলিভারের সার্ভেন্ট, ঠিক আছে। তো এদের বাবা মারা যাওয়ার পরে সমস্ত কিছু রাজভার এদেরকে দেখাশোনার দায়িত্ব আমরা যদিও এই ক্যারেক্টারটাকে পরে পাবো। এই জ্যাক নামে এই গল্পে আবার দুটো ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, এখানে দুটো ক্যারেক্টার রয়েছে, সেটাও আমরা পাবো। তো দেখো, অলিভার, তোমার অলিভারের তত্ত্বাবধানে কিন্তু এরা রয়েছে, অরল্যান্ডো রয়েছে, বাট অরল্যান্ডোকেও ভাইয়ের মতো ট্রিট করে না, চাকরের মতো ট্রিট করে, খুবই খারাপ, ইভেন মানুষের মতো ট্রিট করে না, পশুর মতো ট্রিট করে, ঠিক আছে। তো সেই নিয়েই দুঃখ প্রকাশ করছে। প্রথমেই আমরা শুরুতে পাবো অরল্যান্ডো অ্যাডামকে বলছে যে দেখো বাবা মারা যাওয়ার পরে এইরকম এত ক্রাউন্স দিয়েছিল। গোটা গল্পের সেটিংস রয়েছে ফ্রান্সে, ঠিক আছে। এবং ফ্রান্সে যেটা চলে আমাদের যেমন টাকা, রুপি, এরকম যেমন কনসেপ্ট, সেই রকম এই ফ্রান্সে চলে ক্রাউন্স। তো এরকম আমরা পাবো যে বাবা তো প্রচুর টাকা দিয়ে গিয়েছিল দাদাকে আমার দেখাশুনো করার জন্য, আমার পড়াশুনো করার জন্য, তো আমাকে তো স্কুলে পাঠানো দূরের কথা, আমাকে তো মানুষের মতো ট্রিটই করে না, আমার উপর অত্যাচার করে। তো এখানে আমরা পাচ্ছি বড় ভাই ছোট ভাইয়ের উপর অত্যাচার করছে, ঠিক আছে, বোঝা গেল। বেশ, এইভাবে অ্যাডামকে বলবে, দুঃখ প্রকাশ করবে। অ্যাডামও কিন্তু খুবই এর প্রতি একদম বলতে পারো অনেস্ট, হি ইজ আ ভেরি লয়াল অর আ কাইন্ড হার্টেড পারসন, ঠিক আছে। তো অরল্যান্ডো এদের কথোপকথনের সময় অলিভার আসবে এবং অলিভার যথারীতি অ্যাডামকে বলবে তুমি একটু লুকিয়ে পড়ো। অ্যাডাম কিন্তু চাক্ষুষ দেখবে যে অলিভার অরল্যান্ডোকে খুবই খারাপভাবে ট্রিট করে। যাই হোক, এরপরে আমরা একটা ক্যারেক্টার পাবো চার্লস এখানে আসবে, ঠিক আছে। তো চার্লস এখানে আসবে। চার্লস হচ্ছে একজন রেসলার, তিনি রেসলিং করে, এবং এই যে মুষ্টিযোদ্ধা যেটা বলা হয়, তো সেই চার্লস আসবে এবং চার্লস অলিভারকে বলবে যে তোমার ভাই অরল্যান্ডো আমার সঙ্গে রেসলিং করতে চাইছে, আমি শুনছি রেসলিংয়ে নামবে, তো মানা করো, যেহেতু আমি একজন পেশাদার রেসলার, বুঝতেই পারছো, তো আমি প্রত্যেককে হারাই, আমার হারার স্বভাব নেই, আমার জেতার স্বভাব, আই অলওয়েজ উইন,
ঠিক আছে? তো তোমার ভাইকে সাবধান করো। বাট অলিভার ড্রামা করবে, অলিভার ইনডাইরেক্টলি তো অবশ্যই চাই যে অরল্যান্ডো ওর জীবন থেকে চলে যাক বা অরল্যান্ডো মরে যাক, ইভেন অরল্যান্ডো হাত পা ভেঙে যাক। তো চার্লস কিন্তু বোঝাবে যে তোমার ভাইকে সাবধান করো, আদারওয়াইজ কিন্তু তার হাত পা ভেঙে যেতে পারে। হ্যাঁ, এও কিন্তু তোমার অলিভার চার্লসকে দিয়ে বলবে যে ঠিক আছে, ও খুব বেয়াদব ছেলে, আমার কথা শোনে না, হ্যাঁ তুমি তোমার রেপুটেশন নষ্ট করো না, তোমার যেটা ইচ্ছা সেটাই করো। বাট ও কিন্তু ডিরেক্ট বোঝাবে না যে আমি ওকে ঘৃণা করি বা আমি চাই যে অরল্যান্ডো আঘাত পাক বা আহত হোক। ঠিক আছে? তো এর মুখেই, চার্লসের মুখেই, হ্যাঁ আমরা চার্লস অলিভারকে একটা কথা বলবে যে জানেন অ্যাকচুয়ালি এই যে স্যার রোল্যান্ড ডি বয়েস, মানে এদের বাবা, অলিভারের বাবা, অরল্যান্ডোর বাবা, জ্যাকের বাবা, তো এই রোল্যান্ড ডি বয়েসের একজন ফ্রেন্ড ছিলেন, অনেস্ট ফ্রেন্ড হচ্ছে ডিউক সিনিয়র। ঠিক আছে? ডিউক সিনিয়র। ঠিক আছে? এটা একটা ফ্যামিলি, অলিভার, জ্যাক, অরল্যান্ডো, এই ফ্যামিলি থেকে আবার বেরিয়ে এসো। চার্লস ইনফর্ম করবে আরেকটা ফ্যামিলির কথা, ডিউক সিনিয়র এবং ডিউক ফেডরিক। ক্লিয়ার? তো ডিউক ফেডরিক হলো ডিউক সিনিয়রের ভাই। এবার এখানে যেমন দেখলাম বড় ভাই ছোট ভাইকে শাসন করছে, এইটাতে উল্টো হবে। ঠিক আছে? এখানে ছোট ভাই বড় ভাইকে তার রাজ্য থেকে পদচ্যুত করবে এবং ডিউক সিনিয়র বাধ্য হয়ে ফরেস্ট অফ আর্ডেন বলে একটা বন আছে, তো সেই ফরেস্ট অফ আর্ডেন, এই সেটিংসটা এখানে খুব ইম্পর্টেন্ট, বিকজ উই উইল গেট দ্য রেফারেন্স কন্টিনিউয়াসলি। এই ফরেস্ট অফ আর্ডেনের রেফারেন্সটা আমরা কিন্তু পেতেই থাকবো। ক্লিয়ার? কেননা এখানেই সমস্ত ঘটনাগুলো ঘটবে পরবর্তী। তো ডিউক ফেডরিক ইনি খুব বদমাইশ লোক, বদমাইশ টাইপের লোক। তিনি দাদাকে তার সিংহাসনচ্যুত করেছেন, তাকে ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়েছেন এবং নিজে রাজ্য সামলাচ্ছেন। তো চার্লস বলবে যে জানেন ডিউক ফেডরিক, হ্যাঁ সিনিয়র ডিউককে তো আপনার ফরেস্ট অফ আর্ডেনে পাঠিয়ে দিয়েছে। হ্যাঁ, এবং পরবর্তীকালে আমরা এটাও দেখবো যে, এটা খেয়াল করবে, ডিউক সিনিয়রের একটা মেয়ে রয়েছে রোজালিন্ড এবং ডিউক ফেডরিকের একটা মেয়ে রয়েছে সিলিয়া। এরা প্রায় সমবয়সী। রোজালিন্ড সিলিয়ার খেলার সঙ্গী বলতে পারো, ঘুমানোর সঙ্গী বলতে পারো, খাওয়ার সঙ্গী বলতে পারো, যেমন হয়। ঠিক আছে? ওদের মাঝে কোনো রকম জেলাসি নেই ওই দুই বোনের মাঝে। এই যে যেটা মানে দুই ভাইয়ের কন্যা, এই রোজালিন্ড এবং সিলিয়া, হ্যাঁ এরা এখানকার নায়িকা বলতে পারো। রোজালিন্ড অবভিয়াসলি মেন ক্যারেক্টার, তিনি হচ্ছেন আমাদের অরল্যান্ডো নায়িকা রোজালিন্ড। ওকে, তো গল্পের অগ্রসরে আমরা এটা দেখবো যে ডিউক সিনিয়র, তো ডিউক সিনিয়র যেটা বললাম ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে এবং তিনি তার যে সমস্ত বলতে পারো খুবই অনুগত যারা ছিল, লয়াল ছিল, তো এই যে লয়াল পার্সনগুলোকে নিয়ে বা লয়াল সাপোর্টারগুলো বলতে পারো, তো লয়াল সাপোর্টারদেরকে নিয়ে তিনি কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে রয়েছেন বর্তমানে। ওকে, এবং তারপর আমরা দেখবো যে ফেডরিক তিনি রোজালিন্ডকে প্রথমে রাজ্য ছাড়া করবেন না, তার বাবার সঙ্গে রাজ্য ছাড়া করবেন না, তিনি পরে এটা ডিসিশন নেবে যে রোজালিন্ডকে রাজ্য ছাড়া করতে হবে। ঠিক আছে? যাই হোক, দুটো কারণে এখানে দেখানো হয়েছে। একটা বলছে যে হয়তো দাদাকে রাজ্যচ্যুত করেছে, একটুখানি নিজের গ্লানি ছিল, রিগ্রেট ছিল, তার জন্য ছোট্ট মেয়েটাকে রাজ্য ছাড়া করেননি তখন। কিংবা এমনও হতে পারে যে সিলিয়ার যেহেতু বন্ধু ছিল, সিলিয়ার ওর উপরে অনেকটা ডিপেন্ড হয়ে গিয়েছিল আননোয়িংলি, তো সেই জন্য হয়তো রাজ্য ছাড়া করেননি। দুটো মেবি রিজন দেখানো হয়েছে। ঠিক আছে? তো যাই হোক, পরবর্তীতে কিন্তু আমরা দেখবো যে ফেডরিক ডিসিশন নেবে রোজালিন্ডকেও এই রাজ্য ছাড়া করতে। বাট এখানে আমরা সিলিয়ার একটা খুব ভালো পরিচয় পাবো এবং এই যে বাপ মেয়ের অনেকটা কথোপকথন ফেডরিক এবং সিলিয়ার, সেটা চলতে থাকবে যখন আমরা লাইন বাই লাইন এক্সপ্লেনেশন আসবো দেখবো। ঠিক আছে? তো সিলিয়া কিন্তু বলবে যে বাবা তুমি যদি রোজালিন্ডকে রাজ্য ত্যাগ করাও, আমিও কিন্তু চলে যাবো। ঠিক আছে? আমিও থাকবো না, আমি কিন্তু ওকে ভালোবাসি, ও আমার বোন, ও দিদি, তো ওর সঙ্গে ছাড়া আমি থাকবো না। বাট এ মেয়েকে বকবে যে তুই বুঝিস না, হ্যাঁ রোজালিন্ড তোর উপর কালা জাদু করে রেখেছে, রোজালিন্ড চলে গেলে তোর খ্যাতি আরও বাড়বে, সব কিছু ক্রেডিট রোজালিন্ড নিচ্ছে, হ্যাঁ ও বেশি পরিমাণে বুদ্ধি তোমার প্রদর্শন করছে, এই ইত্যাদি ইত্যাদি ব্লা ব্লা ব্লা, অনেক কিছু বোঝাবে। ঠিক আছে? তো যাই হোক, একদিন আমরা দেখবো যে ফেডরিক বলবে যে 10 দিন টাইম দিচ্ছি রোজালিন্ড, হ্যাঁ 10 days দিচ্ছি তোমাকে, তার মধ্যে তোমাকে চলে যেতে হবে। বাট সিলিয়া ওর বাবাকে কিন্তু ইনডাইরেক্টলি বলেই দেবে, ইভেন কষ্ট তো বলবে যে আমি কিন্তু ও চলে গেলে আমিও চলে যাবো, আমি থাকবো না। ক্লিয়ার? এবং আমরা দেখবো হঠাৎ করে একদিন দেখা যাবে যে রোজালিন্ড সিলিয়া দুজনেই কিন্তু ওই রাজ্য ত্যাগ করেছে। ফেডরিক জানতে পারবে যে শুধুমাত্র রোজালিন্ড যায়নি, তার মেয়ে সিলিয়াও কিন্তু, ফেডরিকের মেয়ে সিলিয়াও কিন্তু মিসিং। ক্লিয়ার হলো? এবং এদের সঙ্গে আরেকটা ক্যারেক্টার দেখো আমরা পাবো, সেটা হচ্ছে টাচ স্টোন। ঠিক আছে? টাচ স্টোন বলতে পারো, টাচ স্টোন যাই বলে পুরো স্পেলিংটা খেয়াল রাখবে। ওকে,
তো এই টাচস্টোন বা টাচস্টোন, হ্যাঁ, এও কিন্তু ভাঁড় টাইপের বলতে পারে, যেমন গোপাল ভাঁড়, বিদূষক। তো এই যে আমরা দেখতে পাচ্ছি একটা নাটকটা অগ্রসর হচ্ছে এবং বিভিন্ন স্যাড ইনসিডেন্ট পাবো, তাই না? যে রাজ্যচ্যুত করছে, এখানে ধরে নাও ছোট ভাই বড় ভাইকে রাজ্যচ্যুত করছে, এখানে বড় ভাই ছোট ভাইকে করছে। হ্যাঁ, তো এইভাবে, হ্যাঁ, এইভাবে কিন্তু একটা যে হাসির কিছু কিছু সময় যে বোর ফিলিং হয়, ঠিক আছে, একটা যদি ধরুন ট্র্যাজিক মুভি হয়, সেখানেও দেখবে একজন কন্টিনিউয়াসলি হাসায়, মাঝে মাঝে হাসায়, বিকজ তাছাড়া আমাদের বোর লাগবে, অডিয়েন্স পাবে না, তাই না? তো এদিকে আমরা কি দেখবো যে এরা কিন্তু রাজ্যচ্যুত হবে বা রাজ্য ছেড়ে চলে যাবে, সঙ্গে টাচস্টোন যাবে। এইবার আরেকটা ঘটনায় আমরা চলে আসি এখানে, এদের মাঝে যে রেসলিং হবে চার্লস এবং তোমার অরল্যান্ডোর মাঝে, ঠিক আছে। এটা দেখো, এক্ষেত্রে একটা পয়েন্ট মিস হয়ে গেল, আমি বলে দিচ্ছি। এক্ষেত্রে রোজালিন্ড জানতে পারবে, রোজালিন্ড এবং সিলিয়া, যে চার্লস একজন ভালো রেসলার এবং তার সঙ্গে অরল্যান্ডো বলে একটা ইয়াং পুরুষ রেসলিং করতে চাইছে। তো রোজালিন্ড এবং সিলিয়া অরল্যান্ডোকে নিষেধ করবে যে তুমি ওর সঙ্গে রেসলিং করো না, তুমি হেরে যাবে। বাট সৌভাগ্যক্রমে অরল্যান্ডো কিন্তু জিতে যাবে, ঠিক আছে। চার্লস যে খ্যাতি রয়েছে এতদিন ধরে, সেটা ব্রেক হয়ে যাবে। দেখো, কোনোদিন হারেনি বলে যে হারবে না এমন তো নয়, তাই না? সো অরল্যান্ডো জিতে গেল এবং চার্লস কিন্তু হেরে যাবে, ঠিক আছে। এটা একটা পয়েন্ট বেশি। এইবার দেখো, প্রত্যেকটা মানুষ, অরল্যান্ডো কিন্তু তার রাজ্য ছেড়ে, হ্যাঁ, এও কিন্তু বনে পালিয়ে যাবে, অর্থাৎ সেই ফরেস্ট অফ আর্টেনে। খেয়াল করো, ফরেস্ট অফ আর্টেনে ইতিমধ্যেই কারা রয়েছে? ইতিমধ্যেই রয়েছে ডিউক দ্য সিনিয়র, ডিউক সিনিয়র রয়েছে এবং তার যে লয়াল পার্সন বা সাপোর্টার তারা রয়েছে, ঠিক আছে। সার্ভেন্ট বলবো না, বিকজ তারা নিজস্ব ইচ্ছায় গিয়েছে এবং ওখানে ওরা খুব ভালো লাইফ লিড করছে, ঠিক আছে। ওখানে ওরা নেচারেল বলে যে যেভাবে রিপ্রেজেন্ট করেছে খুব সুন্দরভাবে এবং তারা ওখানে ভালো লাইফ লিড করছে, ঠিক আছে। তো এই যে অরল্যান্ডো কিন্তু ফরেস্ট অফ আর্ডেনে এবার যোগ হবে। মানে আগে তো তোমার ডিউক সিনিয়র ছিল, তারপরে আবার আর একটা ক্যারেক্টার কে হলো অরল্যান্ডো। এবার আরেকবার খেয়াল করো যে আমরা পাঁচটি যেটা বললাম, রোজালিন্ড এবং সিরিয়াও কিন্তু তারা বাড়ি ত্যাগ করেছে, তাদের রাজ্য ত্যাগ করেছে এবং তারাও এই ফরেস্ট অফ আর্ডেনে এসেই জমা হবে, সঙ্গে টাচস্টোন আছে। বাট তারা ছদ্মনাম নেবে, যেহেতু ছদ্মবেশ নেবে, ছদ্মনাম নয়, ছদ্মবেশও, ঠিক আছে, বিকজ দে ওয়ার লেডিজ। তো মেয়ে হিসাবে থাকা হয়তো নিরাপদ নয়। তো রোজালিন্ড খুব সুন্দর একটা পুরুষ বেশ এবং বেশ রোমাঞ্চকর, বিকজ সি ওয়াজ রোম্যান্টিক অ্যান্ড দ্য পার্সোনালিটি সি টু, দ্যাট ওয়াজ অলসো রোম্যান্টিক। তো এই যে ছদ্মবেশ, তোমার সিউডোনিম, ছদ্মনাম, নাম সেটা আলাদা। তো গ্যানিমেড সে নাম নেবে, হ্যাঁ, সে তোমার এই যে রোজালিন্ড গ্যানিমেড নাম নেবে এবং সিলিয়াও কিন্তু একটা ছদ্মবেশ নেবে, হ্যাঁ, এলিয়েনা। তো এলিয়েনার একটা ল্যাটিন ওয়ার্ড, অবভিয়াসলি ল্যাটিন জার্মিনেশন থেকে এসছে, যার অর্থ স্ট্রেঞ্জ বা ফরেন দুটোই হয়, ঠিক আছে। যাই হোক, তো আমরা দেখবো এ সেপারেটেস হবে, মানে ওই মেষ টেস যারা মেষ পালক বলা হয়, ঠিক আছে, মেষ চড়াই, গরু মোষ চড়াই, সেরকম রাখাল টাইপের। তো সিলিয়া একটা মেয়ের বেশ নেবে এলিয়ানা এবং গ্যানিমেড নেবে কে? গ্যানিমেড হিসাবে নেবে রোজালিন্ড। এবং এখানে আমরা এটাও দেখবো যে একটা সেপারেটেস, তোমার একটা সেপারেটেস গ্যানিমেডের প্রেমেও পড়ে যাবে, রোজালিন্ডের প্রেমে নয়, বিকজ গ্যানিমেড রূপে রয়েছে, সে পুরুষ সাজে রয়েছে, তো তার প্রেমে পড়বে। যাই হোক, সেগুলো মাইনর ক্যারেক্টার, আমরা সেগুলো লাইন বাই লাইন এক্সপ্লেনেশনে আসবো, সেই ঘটনাগুলো এখন অতটা উত্থাপন করছি না। ওকে, মেন সিরিজটা তাহলে মিস হয়ে যেতে পারে। তো এখানে দেখবে একদিন রোজালিন্ড গ্যানিমেড, হ্যাঁ, হিসাবে আর কি বনে বিচরণ করবে, হ্যাঁ, তার সঙ্গে কিন্তু পরবর্তীতে অরল্যান্ডোর বন্ধুত্ব হয়ে যাবে। কিভাবে বলি, দেখো, অরল্যান্ডোর সঙ্গে অ্যাডাম, এও কিন্তু বনে চলে গিয়েছে, এও কিন্তু এর সঙ্গ ছাড়বে না। তো অ্যাডাম এবং অরল্যান্ডো দুজনেই বনে ঘুরতে ঘুরতে ওদের স্বাভাবিকতা খিদে পেয়েছে এবং তারপর একটা জায়গায় দেখে যে কতগুলো মানুষ সেখানে খাবার খাচ্ছে। তো তাদের কাছে গিয়ে ওয়াইল্ড আচরণেও ভাববে যে এরা বনের মানুষ, কথাবার্তা হয়তো বোঝে না, তো একটা উদ্ভট আচরণে খাবার চাইবে, ইশারা করে আর কি, ভাববে যে বন্য মানুষ, কথা বোঝে না, হ্যাঁ, প্রোভাইড মি সাম ফুড বললে বুঝবে না। তো এখানে আমরা দেখবো যে তোমার ডিউক সিনিয়র এবং তার যে সঙ্গপাঙ্গ, ঠিক আছে, তারা তাদের খাবার খাচ্ছিল। ওকে,
তার সাথে খাবার খাচ্ছিল এবং অরল্যান্ডো গিয়ে সেখানে খাবার চায় যে আমার কিছু খাবার দেন, একটা উদ্ভট আচার আচরণে। তো ডিউক সেখানে খুব অবাক হয়, ডিউক সিনিয়র। তো তিনি বলেন যে তোমার যদি খিদে পেয়েছে আমাদের সঙ্গে বসে খেতে পারো, অসুবিধা নেই। বাট স্টিল অরল্যান্ডো একটা ওয়ার্ড বিহেভিয়ার করে, বিকজ ও শুধুমাত্র নিজের জন্য নয়, অ্যাডামের জন্য খাবারটা চাইছিল, ঠিক আছে। এবং পরবর্তীতে ও কিন্তু এই যে রোজালিন্ডের প্রতি অনুরক্ত ছিল। রোজালিন্ডকে যেহেতু দেখেছিল, রোজালিন্ড ওকে নিষেধ করেছিল যে যুদ্ধ করো না, মানে রেসলিং করো না চার্লসের সঙ্গে। তো রোজালিন্ডকে কিন্তু মনে মনেও ভালোবাসতো অরল্যান্ডো। অরল্যান্ডো বনে গিয়ে কী করবে, নায়ক কাজ তো খই ভাজ। সো হি রোট পোয়েমস অ্যাবাউট রোজালিন্ড, ঠিক আছে, গ্যানিমেড নয় কিন্তু। ওকে, তো অরল্যান্ডো রোজালিন্ডকে নিয়ে কিন্তু নানান কবিতা গাছের বাকলে, গাছের ছালে লিখে 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 বেরিয়েছে। ওখানে তো খাতা পেন প্রোভাইড করা হয়নি, তো গাছের ছালে ছালে লিখে লিখে বেরিয়েছে, তার যে ফিলিংস সেটা সে ব্যক্ত করেছে। ওকে, তো এইরকম সিচুয়েশনে যে গাছে ধর না ওই বনেই সবাই রয়েছে, তো গ্যানিমেড মানে যে আসলে রোজালিন্ড, তো রোজালিন্ড কিন্তু তাকে নিয়ে লেখায় কবিতাগুলোই একদিন নোটিস করেছে যে বিভিন্ন গাছে, হ্যাঁ, তাকে নিয়ে অনেক কবিতা লেখা আছে। সিলিয়া এবং রোজালিন্ড এটা নোটিস করে এবং দে বিকাম সারপ্রাইজড যে এই বনের রোজালিন্ডকে নিয়ে কে কবিতা লিখলো। এই বনের রোজালিন্ডকে নিয়ে কে কবিতা লিখলো। তো ঘটনাক্রমে সে কিন্তু বুঝতে পারে বা জানতেও পারে যে এগুলো লিখেছে অরল্যান্ডো। তো রোজালিন্ড বুঝতে পারে যে আচ্ছা, তো অরল্যান্ডো আমাকে পছন্দ করে, ঠিক আছে। কিন্তু রোজালিন্ড স্টিল গ্যানিমেডের বেসে রয়েছে। ও কিন্তু অরল্যান্ডোর সামনে হট করে প্রকাশ করেনি যে আমি অ্যাকচুয়ালি রোজালিন্ড। হ্যাঁ, যাই হোক, অরল্যান্ডো ও তো পুরুষ বেশে রয়েছে। অরল্যান্ডো এবং গ্যানিমেড দুজনে বন্ধু হয়ে যায় এবং গ্যানিমেডদের যে কটেজ, তারা ওই বনে গিয়ে একটা কটেজ মোটামুটি একটা ভাড়া নিয়েছিল, বলতে পারো রেন্টে নিয়েছিল। হ্যাঁ, দুটো পুরুষ বেশে, সরি, রোজালিন্ড যেহেতু পুরুষ বেশে ছিল তো থাকার অসুবিধা হয়নি, ঠিক আছে। বিয়ে হলে হয়তো অনেক রকম কোয়ারিজ হতো যে একা বনে এখানে রয়েছে, একটা পুরুষ থাকলে সঙ্গে মেয়ে থাকলেও কোনো ক্ষতি নেই, বাট দুটোই মহিলা থাকলে টিপিক্যাল সোসাইটি এখন ধরো তাই। তো যাই হোক, এরা দুজন কিন্তু বন্ধু হয়ে যায়, মানে অরল্যান্ডো এবং গ্যানিমেড, এদের যাতায়াত হতে থাকে। এইবার আবার আমরা ফিরে আসবো এই প্লটে, অর্থাৎ অলিভারের ব্যাপারে। অলিভার কিন্তু হ্যাঁ একবার এই ডিউক ফ্রেডরিকের আমন্ত্রণে আমন্ত্রিত হয় এবং ডিউক ফ্রেডরিক তাকে জানায়, মানে ডিউক ফ্রেডরিক যখন জানে যে সিলিয়াও মিসিং, তখন কিন্তু এ তোমার অলিভারকে ব্লেম করে যে অলিভার, তোমার ভাই অরল্যান্ডোর সঙ্গেই রোজালিন্ড এবং সিলিয়া দুজনে চলে গিয়েছে, ঠিক আছে। তো অরল্যান্ডোকে ধরে আনো, বুঝতে পারলে। তো অলিভারের যেহেতু ভাই, তো ডিউক ফ্রেডরিক অলিভারকে বলে যে অরল্যান্ডোকে ধরে আনো, কেননা অরল্যান্ডোর সঙ্গে সিরিয়া চলে গিয়েছে। রোজালিন্ডে যা হবে হোক, বাট আই ওয়ান্ট মাই ওন ডটার, ঠিক আছে। তো বুঝতেই পারছো, এক্ষেত্রে অলিভার খুব চাপে পড়ে। অলিভারও ঘটনাক্রমে জানতে পারে যে অরল্যান্ডো তোমার ফরেস্ট অফ আর্ডেনে রয়েছে, তো ফরেস্ট অফ আর্ডেনে তারা যায়, মানে অলিভার তার সঙ্গবাঙ্গ নিয়ে ফরেস্ট অফ আর্ডেনে যায় এবং ফরেস্ট অফ আর্ডেনে গিয়ে সে কিন্তু একটা শেরনি, বাঘিনী আক্রমণে মানে পড়তে পড়তে বাঁচে। বিকজ ও যখন এই রাস্তা দিয়ে যেতে থাকে তখন দেখে একটা টাইগ্রেস সেখানে দাঁড়িয়ে আছে এবং তাকে হামলা করবার বলতে পারো প্রি মোমেন্ট, তখনই কিন্তু ঘটনাচক্রে অরল্যান্ডো চলে আসে এবং অরল্যান্ডো সেই বাঘিনীর সঙ্গে যুদ্ধ করতে থাকে এবং দাদাকে বাঁচায়। তো অলিভারের এটা দেখে খুবই অবাক লাগে এবং সে এটা মনেও করে যে যাকে আমি মারার জন্য এত কিছু বললাম, যাকে আমি রেসলিং করালাম যাতে করে মরে যাক, যাকে আমি কুত্তার মতো ট্রিট করতাম, আরও খারাপভাবে ট্রিট করতাম, মানুষই মনে করিনি, সে নিজে বাঘের সঙ্গে যুদ্ধ করে আমাকে বাঁচালো। তো এটা স্বাভাবিক কথা, যেহেতু একটু তো মানবিকতা কোথাও না কোথাও মানুষের সুপ্ত অবস্থাতেও থাকে, অমানবিক যতই হোক কোথাও না কোথাও মানবিকতা সুপ্তভাবেও থাকে, পরিচ্ছন্নভাবে সেটা ছিল, তো সেটা প্রকট হলো। এবং অলিভার সেখানে খুব রিগ্রেট ফিল করে যে ছি আমি এরকম করলাম, যে আমাকে বাঁচালো। তো এইরকম যুদ্ধে কি হলো, অরল্যান্ডো কিন্তু আহত হয়েছিল এবং অরল্যান্ডো অলিভারকে তার সে রক্ত ভেজা রুমালটা দিয়ে বলে, মানে রুমালটা যাতে চিনতে পারে আর কি কেউ, তো রুমালটা দিয়ে কি বলে যে তুমি সামনে গ্যানিমেডের বাড়ি রয়েছে, গ্যানিমেড বলে একজন আছে, একটা পুরুষ আছে, তো সেখানে যাও এবং আমি ওদের বাড়িতে যাই, ও যাওয়ার কথা ছিল, তো ওরা চিন্তা করবে এবং গিয়ে ব্যাপারটা বলো, ঠিক আছে। তো অলিভার কথা মতো তার সেই রুমালটা নিয়ে, রক্ত ভেজা রুমালটা নিয়ে গ্যানিমেডের কাছে যায়, বুঝতে পারলে, এবং গ্যানিমেডকে বলে যে এরকম আমি অরল্যান্ডো আমাকে বাঁচাতে গিয়ে সে আহত হয়েছে সেরনির হাতে এবং আপনাদের যেহেতু নেমন্তন্ন ছিল আপনাদের বাড়িতে আসার কথা ছিল, তো আমাকে পাঠালো। দেখো এরকম ইনসিডেন্টে
ও তো আর গ্যানিমেড হলেও যেত। আর রোজালিন্ড অবভিয়াসলি, তো রোজালিন্ডও কিন্তু অরল্যান্ডোকে পছন্দ করে, অরল্যান্ডো তো অবভিয়াসলি পছন্দ করে। তো ও কিন্তু আর থাকতে পারে না, ও কিন্তু চলে যায়, ঠিক আছে, দেখা করতে। ও কিন্তু দেখা করতে চলে যায়। তো এই যে অরল্যান্ডো, হ্যাঁ অরল্যান্ডো কিন্তু তোমার সেই আহত অরল্যান্ডোকে দেখতে কে চলে যায়? গ্যানিমেড, বুঝতে পারলে? গ্যানিমেড চলে যায়। এবং তারপরে আমরা কয়েকটা মানে তোমার সিরিজ পরে আমরা দেখতে পাই যে অরল্যান্ডোকে আশ্বস্ত করে বলে গ্যানিমেড যে তুমি যাকে ভালোবাসো অর্থাৎ রোজালিন্ড, হ্যাঁ রোজালিন্ড, হ্যাঁ তাকে আমি জাদু দিয়ে নিয়ে আসবো, বিকজ ওই তো রোজালিন্ড, তাই না? এবং এইটার আরেকটা টপিক আমরা কি পাই, যখন এই অলিভার মানে অরল্যান্ডোর দাদা, হ্যাঁ গ্যানিমেডদের বাড়িতে গিয়েছিল মানে সে রক্ত ভেজা রুমালটা দিয়ে মেসেজটা দিতে, তখন কিন্তু ও সিলিয়াকে দেখেছিল এবং সিলিয়াকে পছন্দ করে ফেলেছিল, বুঝতে পারলে? তো এই যে এলিয়ানা বা সিলিয়া, তো একে পছন্দ করে ফেলেছিল এবং অলিভার অরল্যান্ডোকে বলে, তার ভাইকে বলে যে আমি সিলিয়াকে পছন্দ করে ফেলেছি, আই ওয়ান্ট টু ম্যারি হার, বুঝতে পারলে? তো অরল্যান্ডো দেখলে এটা তো ভালোই হলো, তাই না? তো এইরকম অবস্থায় কি হয়, গ্যানিমেড বলে যে আমি ঠিক আছে অলিভার সিলিয়াকে পছন্দ করে, তুমি যেহেতু রোজালিন্ডকে পছন্দ করো, তো আমি একটা জাদু জানি, আমি কালকে রোজালিন্ডকে হাজির করব। তো সবাই অবাক হয়ে গেল যে কি করে হাজির করবে, এটা কি পসিবল, তাই না? তো এই খবরটা কিন্তু এই ডিউক সিনিয়রের কানে পৌঁছায়, বোঝা গেল? ডিউক সিনিয়রের কানে পৌঁছালো। তো ডিউক সিনিয়রের মেয়ে রোজালিন্ড, তাই না, ও ভাবছে যে আমার মেয়েকে হাজির করবে, এটা তো বিরাট ব্যাপার, আমিও দেখবো কি করে হাজির হয়, বোঝা গেল? আমিও দেখবো কি করে হাজির হয়। তো যাই হোক, গ্যানিমেড নিজের যে ছদ্মবেশ সেটা তো পরিত্যাগ করতেই হবে তাকে, তারপরে সে রোজালিন্ডের রূপে আসে। তো এইভাবে রোজালিন্ডের সঙ্গে অরল্যান্ডো এবং অলিভারের সঙ্গে সিলিয়ার দুজনের কিন্তু বৈবাহিক সম্পর্ক স্থাপন হয়। অ্যান্ড এখানে বলে রাখি যে ডিউক অফ ফ্রেডরিক, হ্যাঁ বা ধরে নাও অলিভার অবভিয়াসলি হি গট চেঞ্জড, সে কিন্তু পরিবর্তিত হয়ে গিয়েছে, হ্যাঁ সে পরিবর্তিত হয়ে গিয়েছে, কেননা ওরকম বাঘের একটা ইনসিডেন্ট যেহেতু মরতে মরতে এড়িয়ে গেল, ঠিক আছে, এবং বোঝা গেল যে যাকে আমি এতটা ঘৃণা করতাম সেই মানুষটা আমাকে বাঁচালো, তো হি গট টোটালি চেঞ্জড, বুঝতে পারলে? তো এইভাবে কিন্তু গোটা গল্পটা মোটামুটি সমাপ্ত হয়। এবং কিছু কিছু পয়েন্ট তোমরা যেটা খেয়াল রাখবে সেটা হলো এখানকার, দেখো যতই বিট্রিয়াল থাকুক দিকটা, এখানে সাপোর্টিভ দিকটা প্রচুর ছিল, বিকজ যেমন একটা লয়াল পার্সোনালিটি রয়েছে অ্যাডামের, টাচস্টোনের, ইভেন হু দে সাপোর্টেড দ্য ডিউক দ্য সিনিয়র, ঠিক আছে, ডিউক দ্য সিনিয়রকে যারা সাপোর্ট করেছিল তারা। তো এইভাবে নাটকটা ধীরে ধীরে মানে তোমার জবনিকা পতন হয়। অ্যান্ড বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট তোমার ট্রেজার ইন ইংলিশ ট্রেজার ট্রুপস, একটা সম্পদ হিসাবে দেখা দেয়, বিকজ কবেকার জিনিস দেখো 1623-এ পাবলিশ হয়েছে, এখনও স্টিল সেই গ্লোরিয়াস, তাই না? তো আজকে আমরা এতটাই থাকলো, যদি কিছু অসুবিধা হয় বা যদি কোনো টপিক, যদি কোনো কনসেপ্ট ভাবো যে বাদ গিয়েছে, সেটা আমি অবশ্যই তোমাদের সামনে তুলে ধরবো, কিচ্ছু বাদ যাবে না, বিকজ আমরা লাইন বাই লাইন নিয়ে আসছি। আর এটা একটা ব্রিফ নয়, বেশ বড়ই হয়ে গেল, তাই না? তো আশা রাখছি যে এর মধ্যে গোটা গল্পটা বোঝা গেল যেটা বলেছে, এবং এটা মনে রাখবে যে অল দ্য ওয়ার্ল্ড ইজ আ স্টেজ, পৃথিবীটা গোটাটাই রঙ্গমঞ্চ, আমরা এখানে রং মাখতে এসেছি, যাত্রা পালা, হ্যাঁ তোমার যাত্রা মঞ্চ, আমরা যাত্রা করতে এসেছি, একটা করে রোল আমরা করছি, নেমে আসছি, আরেকজন যাচ্ছে, সে করছে, নেমে আসছে, হাইড করছি, আনন্দ করছি, দুঃখ করছি, যাই করছি সবই অংশ, নাথিং ইজ পারমানেন্ট, এভরিথিং ইজ টেম্পোরারি হিয়ার, ঠিক আছে? সো অল দ্য বেস্ট গাইজ, থ্যাংক ইউ, স্টে গুড, স্টে হ্যাপি।